সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন ২০২৪ সালে ছাত্রদের গণ আন্দোলনের ফলে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং সেই পতনকে ঘিরে এবং এই ছাত্রদের যে উদ্দেশ্য, তারা যে উদ্দেশ্যে আন্দোলনটা সফল করেছে সেই উদ্দেশ্য এবং পরবর্তী যে কর্মপ্রক্রিয়া সেই বিষয় নিয়ে আপনারা জানেন আজকে 15 আগস্ট এবং এই 15 আগস্টকে ঘিরে যে আলোচনা, সেই আলোচনা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। আচ্ছা ভাই, আমি যদি এখানে আপনাকে প্রশ্ন করি যে আসলে আওয়ামী লীগ তো ক্ষমতা থেকে গেল এবং এই যাওয়ার পর থেকে আমরা বিভিন্ন ধরনের বিষয়াদি শুনতে পাচ্ছি, আসলে ব্যাপারগুলো কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, প্রথমত হলো আমাদের এই আন্দোলন যেটা হয়েছে 24-এর গণ আন্দোলন, এক কথা এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা আছেন, সেও বলছে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। তো খেয়াল করা যাক, এই আন্দোলনটা কিন্তু মূলত শুধু 24 সালেই হয়েছে তা না, ওটা একটা আমাদের স্বাধীনতা আন্দোলনের মতো। 1971-এ যুদ্ধ করে স্বাধীন হলো, কিন্তু শুরু হয়েছিল 52 থেকে। ঠিক এই আন্দোলন, এক কথা আমরা যদি বলি 24-এ এসে আমরা মুক্তিযুদ্ধ করলাম, কিন্তু এটার শুরু হয়েছিল সেই যে দুঃশাসন যেখান থেকে শুরু, সেই 8-এর পর থেকে, তার মানে বিডিআর বিদ্রোহ, শেয়ার বাজার কেলেঙ্কারি, ভারতের সহযোগিতায় 2014 নির্বাচন, তারপরে গুম খুনের রাজনীতি, 18 সালে গণতন্ত্র মধ্যরাতে হত্যা, এর পরবর্তীতে দেশের যত ধরনের প্রত্যেকটা কল কবজা সব কিছু শেষ করে সমস্ত ছাত্র জনতা থেকে সবাই যখন বিক্ষুব্ধ রাস্তায় যখন একসাথে নামলো, ছাত্ররা মূলত অধিনায়কত্ব নেতৃত্ব দিয়েছে, কিন্তু ফলাফলটা আনার জন্য সবাই রক্ত দিয়েছে, যারা আমরা শহীদের তালিকা দেখলেই বুঝতে পারছি, হাসপাতালগুলোতে গেলে দেখতে পাচ্ছি। তার মানে এটা একটা আমরা বলছি যে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আর মুক্তিযুদ্ধ প্রথমটা যেরকম গণ আন্দোলনে যেভাবে রূপদান করা হয়েছিল, ঠিক এরকম একটা গণ আন্দোলন। একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এবং তারা রাষ্ট্রীয় মদদে বিভিন্ন ইনস্টিটিউশন যেগুলো আছে আমাদের রাষ্ট্রের, সেগুলোতে বিশাল একটা চেঞ্জ এনেছে এবং দেখা গিয়েছে কি বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়ে বা যেই ব্যাপারগুলো আমরা বিভিন্ন প্রকাশনা দেখতে পাচ্ছি, পত্রিকায় লেখালেখি দেখতে পাচ্ছি, এই যে তারা একটা নেগেটিভ আনার চেষ্টা করেছে, সেটা কি আদৌ সফল হয়েছে? বা আমরা দেখতে পাচ্ছি গত বছরের যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় গত বছরের 15 আগস্ট এবং আজকের 15 আগস্টের মধ্যে যে একটা বিশাল ফারাক আমরা দেখতে পাচ্ছি, সেটা হওয়ার কারণটা কি আসলে? আচ্ছা, প্রথমত আজকে 15 আগস্ট, এই বাংলাদেশে 15 আগস্টে আমরা যেরকম বলি যে এটা শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন ছিল, কিন্তু খেয়াল করা যাক যাকে যাতে শোক দিবসও করা হয়েছে, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আজকে মানুষ তো, বাংলাদেশের মানুষ এখনো 17 কোটি এই বাংলাদেশে আছে, তাদের ফিলিংসটা কি, সেটাই মূলত রিয়েল ইতিহাস। তো খেয়াল করতে হবে, জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া সেটা ইতিহাস নয়। তো লক্ষ্য করা যাক 15 আগস্টের যে সরকারি ছুটি এবং 15 আগস্টের জাতীয় শোক দিবস, এটা কিন্তু 1975 সাল থেকে হয় নাই, এটা হয়েছে পরবর্তীতে আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে বেশ করে, এই যে সর্বশেষ এই যে মানে যেটা আওয়ামী রিজিম এসে এটা করেছে, তো এইটা হয়েছে। তো খেয়াল করা যাক, তো আমাদের এই যেখানে আমরা যদি খেয়াল করি, আমাদের মুক্তিযুদ্ধ প্রথমেই বলেছিলাম এটা ছিল গণ আন্দোলন। এই আন্দোলনের রূপরেখায় আমি যাব, তার আগে শুরুটা একটু বলে নেই যে আমাদের এই 24-এর যে আন্দোলনে দেখা গেল কি, যেখানে শেখ মুজিবুর রহমানকে নিয়ে গত 16 বছরে কি হয় নাই, বই পাবলিশ হয়েছে, সে বই নিয়ে অনেক কথা আছে, যেটা তার নিজের কিনা, কারণ তার 40 বছর পরে মৃত্যু, 40 বছর পরে অসমাপ্ত আত্মজীবনী আমার দেখানো হয়, চীন কারাগার রোজনামচা পাবলিশ হয়েছে, সেগুলো নিয়ে বিস্তর কথা আছে। শুধু এটাই না, বাংলাদেশের সব কিছু, আমাদের যত শিক্ষা প্রতিষ্ঠান তার নামে করা হয়েছে, বিমানবন্দরটা তার নামে করা হয়েছে, বিমানবন্দর না, আমাদের স্টেডিয়াম, তারপরে যদি এরকম আমাদের হাইটেক পার্ক, এই হাইটেক পার্ক সবগুলো 28টাই বঙ্গবন্ধুর নামে হবে। ঠিক আছে, অদ্ভুত বিষয়, শুধু এখানেই না, হ্যাঁ সবগুলো শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু, মানে মূল কথা হলো যে এই মুক্তিযুদ্ধ কিন্তু কোনো পরিবারকে বা পরিবারতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য হয় নাই। ঠিক আছে, তার মানে এইটা, তার মানে এখন আমি যে পয়েন্টটাতে মূলত প্রবেশ করতে চাই, খেয়াল করা যাক যে মুক্তিযুদ্ধ 1971 রক্ত ঝরিয়েছিল, এই মুক্তিযুদ্ধটা আসলে কেমন ছিল, আর 2024-এর যে গণ আন্দোলন, এর সাথে 1971 মুক্তিযুদ্ধ আসলে সম্পর্ক আছে কিনা, কারণ আমরা বলতেছি এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, তাহলে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সাথে অবশ্যই তাহলে প্রথম মুক্তিযুদ্ধ একটা সম্পর্ক আছে। খেয়াল করা যাক, আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধকে কাছ থেকে সবাই দেখেছি, কিরকম ছিল, যে ছাত্র জনতা প্রথম কোটা সংস্কারের জন্য রাস্তায় নামলো, সেই রাস্তায় যখন গুলিবিদ্ধ হলো, সাধারণ জনতাও এর মধ্যে নেমে গেল যে তারা কেন গুলি করলো। এই সাধারণ জনতা যখন রাস্তায় নেমে এই ছাত্র জনতার হত্যার, আবু সাইদ সহ, মুগ্ধ সহ, এরকম যারা কত শত মানুষ নিহত হয়েছে, এদের এই রক্তের দাবির পরিপ্রেক্ষিতে দিন শেষে এটা একেবারে সুপরিপূর্ণরূপে গণ আন্দোলনের রূপদান করলো, যেটা ছাত্ররাই আমরা ভাবতে পারি নাই যে এরকম আন্দোলন হতে পারে। ঠিক আছে, তো এইটাই পরবর্তীতে এখন আমাদের স্বৈরাচার পতন হয়ে যায় এবং আন্দোলন সারা বিপ্লবে পরিণত হয়। আমার আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে গতকালকে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যে একটা 15 আগস্ট নিয়ে যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, সেটা হওয়ার আসলে কারণটা কি এবং
এই যে বিশাল বাংলাদেশের বিশাল একটা অংশ আওয়ামী লীগ দীর্ঘকাল কিন্তু ক্ষমতায় ছিল, মুক্তিযুদ্ধের পরে ছিল, এর পরবর্তীতে বঙ্গবন্ধু বাকশালও করেছিল, এবং এই যে শেখ হাসিনা সরকারের বিশাল একটা সময়, তারপরেও কেন এই যে এই ধরনের একটা ব্যাপার আমরা গতকালকে যেটা দেখছি যে ছাত্ররা উল্লাসে ফেটে পড়েছিল, তো এই বিষয়গুলো মানে এত ক্ষোভ আসলে জন্ম নেওয়ার পেছনের মূল কারণগুলো কি কি? হ্যাঁ, এক নম্বর যেটা আমি প্রথম বলবো যে অতিরঞ্জিত শেখ মুজিবুর রহমানকে অতিরঞ্জিত ভাবে ব্যবহার করা, তাকে মানে একেবারে মহানায়ক বানিয়ে দাও, বাংলাদেশের বাঙালি জাতির আর কারো কোনো সেরকম অর্থ অবদানই নাই, একাই তার জন্ম নেই, বাংলাদেশে এসেছে। তো আমি সেটাই একটু লক্ষ্য করা যাক। এই 71-এর বিপ্লবটা এরকমই ছিল। 71-এ প্রথমে ভোট হয়েছিল, 70-এ ভোটে স্বাভাবিকভাবেই তথা আওয়ামী লীগ জিতেছিল। তো এই ভোটের পরে তাহলে তার ক্ষমতায় যাবে, এটাই ছিল মূল কথা। কিন্তু ক্ষমতা পাকিস্তানি স্বৈরশাসকরা দেয় নাই, না দিয়ে তারা অপারেশন সার্চলাইটে গণহত্যা চালিয়ে বসে আমাদের উপরে। এরই পরিপ্রেক্ষিতে তার মানে এখানে যেরকম আমাদেরকে হত্যা করা হয়েছিল ছাত্রদের, পরিপ্রেক্ষিতে মানুষ প্রথমে কোটা আন্দোলন থেকে চলে গেল সরকার প্রধান আন্দোলন, ঠিক ওখানেও একটা সাধারণ অসহযোগ আন্দোলন ছিল যেটা ক্ষমতার চেঞ্জের আন্দোলন। সেই আন্দোলন এখন স্বাধীনতা আন্দোলনে রূপদান করা হয়, কারণ মানুষ ওই যে দীর্ঘদিন ধরে এখানে যেরকম 16 বছর ধরে নিষ্পেষিত, 24 বছর ধরে পাকিস্তানে এরকম নিষ্পেষিত ছিল, তার মানুষ মানে আগে থেকেই সরকার পতন মনে মনে চাইতো, কিন্তু তাদের সেই সুযোগ আসে নাই মানে পাকিস্তান রিজিমের ক্ষেত্রে। কিন্তু যখন সুযোগটা এসে গেল তখন কিন্তু তারা সেটার জন্য সর্বোচ্চ এই যে মুক্তিযুদ্ধ, তারা সারা জীবন রক্ত দিয়ে মুক্তিযুদ্ধ করেছে। এখানেই প্রশ্ন হলো 25শে মার্চ রাতে কিন্তু আমরা জানি যে শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হয়ে চলে যান, তার মানে এখন নেতৃত্ব দেবে কি? তখন যেটা তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল তারা মুক্তিযুদ্ধের পুরোপুরি নেতৃত্ব দিয়েছে। কিন্তু খেয়াল করা যাক, তাজউদ্দিন আহমেদ বা শেখ মুজিবুর রহমান তারা আওয়ামী লীগ দল করতো, ঠিক আছে, কিন্তু শুধু একা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে নাই, ঠিক যেরকম একাই ছাত্ররা এই পুরা 24-এর বিপ্লব ঘটায় নাই, তারা নেতৃত্ব দিয়েছে, তারা মুখপাত্রের ভূমিকা পালন করেছে, রক্ত দিয়েছে, সব শ্রেণীর মানুষ। মনে রাখতে হবে, কোনো বিপ্লব, কোনো মুক্তিযুদ্ধ, কোনো স্বাধীনতা সংগ্রাম কোনো দেশের একটা বিশেষ শ্রেণী দ্বারা কখনোই হয় না। দেশের সব স্তরের মানুষ যখন যে আন্দোলনে রক্ত দেয়, যে আন্দোলনে নেমে পড়ে, তখন সেই আন্দোলনকেই গণবিপ্লব বলা হয়, সেটাকেই মুক্তিযুদ্ধ বলা হয়। তো 71 এটাই হয়েছিল। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা আমরা জানি যে 71-এর পরবর্তীতে এই মুক্তিযুদ্ধের সুফল ভোগী সারা বাংলার সব মানুষ হয় নাই। ওইখান থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হাইজ্যাক হয়ে যায়, চেতনা হাইজ্যাক হয়ে যায়। একটা বিশেষ শ্রেণী তারা শুধুমাত্র মনে করলো যে আমরাই স্বাধীনতা এনে দিয়েছি, তারা দেশকে এইভাবে তাদের দিকে নিজেদের স্বার্থের দিকে ঠেলে দেওয়ার কারণে বাংলাদেশের আরেকটা বিষয় হচ্ছে আমরা বিভিন্ন রাইটারের যারা মুক্তিযুদ্ধের সাথে সরাসরি কানেকশন ছিল যাদের, তাদের বিভিন্ন লেখায় আমরা দেখতে পাই যে মুক্তিযুদ্ধের বা বাংলাদেশের ইতিহাসের বঙ্গবন্ধুর যে রিজনটা, এটাকে দুইটা পার্টে তারা ভাগ করার চেষ্টা করে, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট। মানে এইখানে আমরা এই যে শেখ মুজিবুর রহমানের দুই ধরনের একটা রাজনৈতিক প্রক্রিয়া দেখতে পাই। আসলে বিষয়টাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? হ্যাঁ, প্রথমত আমিও এটাতে বিষয় যে খেয়াল করেন যে মানুষের রাজনীতিবিদদের জীবন হয় দুই রকমের, একটা সরকারি দলে থাকার সময়, একটা বিরোধী দলে থাকার সময়, এটা আমরা সবাই জানি। তো খেয়াল করা যাক, শেখ মুজিবুর রহমানের বিরোধী দলের রাজনীতির ইতিহাস হলো 1971 পর্যন্ত, আর এইখানে সে মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে এবং তার নেতৃত্বে হয়েছে। কিন্তু হ্যাঁ, এখানে আরো অন্যান্য নায়ক আমরা বলছি। আমাদের প্রথম আন্দোলনের নায়ক ছিল কি? বাঙালি, এই পূর্ব বাংলার মানুষের, সে হলো শেরে বাংলা। হ্যাঁ, তিনি প্রথম কৃষক শ্রমিককে নিয়ে আন্দোলন করে ব্রিটিশদের, সেইখান থেকে আমরা স্বাধীনতা হলাম 1947-এ, সেখানে সবার ভূমিকা আছে। তারপর হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর ভূমিকা আছে, তারপরে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এদের ভূমিকা আছে, এবং শেখ মুজিবুর রহমানের ভূমিকা। এবং 71-এ যেহেতু আমাদের মেইন পার্ট, সেখানে তার ভূমিকা বেশি। কিন্তু একই কথা, 71-এ শেখ মুজিবুর রহমান অনুপস্থিতিতে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে যে সরকার, এই তাজউদ্দিন আহমেদের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট, কারণ সে সরাসরি নেতৃত্ব দিচ্ছে। শুধু এখানেই না, যারা 25শে মার্চ রাতে বাংলাদেশে যারা সেনা অফিসার ছিল, জিয়াউর রহমান ছিল, মেজর খালেদ মোশাররফ ছিল, এটিএম হায়দার সহ শফিউল্লাহ, তারা কিন্তু জীবন বাজি রেখে সাথে সাথে বাংলাদেশের তখনও সরকারও গঠিত হয় নাই, কিন্তু তারা অলরেডি বিদ্রোহ ঘোষণা করেছে। যদি এই বাংলাদেশ স্বাধীন না হতো, তাদের কিন্তু মৃত্যুদণ্ড হতো। তার মানে বোঝাচ্ছে এরাও বাংলাদেশের নায়ক, কিন্তু এই নায়কদের ইতিহাসে তাদের জায়গা দেওয়া হয় নাই। ইতিহাসে ওই যে আগেই বলছি, তাহলে খেয়াল করা যাক যে কেন শেখ মুজিবের পার্ট দুইটা। শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে ফিরে আসলেন মুক্তিযুদ্ধের পরে, তখন বলতে পুরা হিরো সে। এখন আসা যাক 1972-এর 10 ডিসেম্বর ফিরে এসে তিনি যে মুক্তিযুদ্ধ করছে 9 মাস, বিশাল ইতিহাস, রক্তক্ষয়ী, লাখ লাখ মানুষ মারা গেছে। তো এদের কোন ধরনের ইতিহাস গল্প তিনি না, এই যে যারা মেইন মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে তাজউদ্দিন আহমেদের যে সরকার, এই তাজউদ্দিন আহমেদের সাথে তাদের সাথে সরাসরি কোনো ধরনের সরাসরি আলোচনা করে আমাদের এই যে পাঠ্য বইগুলোতে আমরা কিন্তু এই ধরনের ইতিহাস দেখতে পাই। ইভেন আমাদের বিশ্ব পরিচয় বই দেখা গেছে বায়ান্নের ভাষা আন্দোলন, রফিক জব্বারের নাম নাই। তাছাড়া এরকম আরো যে আমাদের ইতিহাসের যারা হিরো, তাদের বিভিন্ন জায়গায় আমরা আসলে তাদেরকে ইগনোর করার একটা ব্যাপার স্যাপার দেখতে পাই। এইটার জন্যই আজকে 15 আগস্টে মানুষের এই রিয়াকশন। কারণ হলো একজন মানুষকে দেবতা বানানো হয়েছে, আর বাকি বাঙালি জাতির বা আমাদের বাংলাদেশের মানুষদেরকে জিরো বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা জানি বাংলাদেশের একজন নায়ক না, অসংখ্য নায়ক আছে, আর আমরা সব নায়ককেই স্বীকার করতে চাই।
সব নায়ককে পাশাপাশি যদি রাখি তাহলেই আমাদের এই বাংলাদেশের ইতিহাস যেরকম সমৃদ্ধ হবে, আমাদের দেশ সেরকম একতাবদ্ধ হবে। দেশে কখনোই এই পক্ষ ওই পক্ষ বিরোধী না, দেশ আমাদের সবার, আর অবদান সবাইকে আমরা স্বীকার করতে চাই। ঠিক 72-এ এটাই ঘটেছিল যে তাজউদ্দিন আহমেদকে তাকে কোনো ধরনের আলোচনা ছাড়াই সরাসরি প্রধানমন্ত্রী থেকেই করে সরাসরি তাকে অর্থমন্ত্রী করা হয়, প্রধানমন্ত্রী নিয়ে নেন শেখ মুজিবুর রহমান। কিন্তু এইখানেই আসল ঘটনা ঘটে যে মুক্তিযুদ্ধ যারা করলো, যে তাজউদ্দিন আহমেদ যেটা যে সরকার যে মুক্তিযুদ্ধ করছিল সর্বস্তরের মানুষকে নিয়ে, কিন্তু 72 থেকে 75 যে সরকার এটা সর্বস্তরের মানুষকে নিয়ে নয়, এটা সম্পূর্ণ আওয়ামী লীগের দলীয় সরকার। আর এই দলীয় সরকারের সবচেয়ে সুবিধাভোগী আবার কারা সেটাও বলে নেই। মুক্তিযুদ্ধ যেটা ছিল জনযুদ্ধ, এই যুদ্ধে সেনাবাহিনী অফিসাররা থেকে শুরু করে সাধারণ গ্রাম বাংলার মানুষেরা যে হারে যুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধের পরে যারা একটু অশিক্ষিত বা সাধারণ যারা মুক্তিযোদ্ধা তারা কিন্তু রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে নাই। কিন্তু যারা মুজিব বাহিনী, বিশেষ করে বলি মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদের সরকারের নেতৃত্বে যে মুক্তি বাহিনী হয়েছিল, তার বিপরীতে ভারতের রয়্যাল নেতৃত্বে ছাত্রলীগের যারা এই যেরকম তুফাইল আহমেদ, শেখ ফজল হক মনি, এদের নেতৃত্বে মুজিব বাহিনী গড়ে উঠেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবচেয়ে বিতর্কিত, আপনি যত বই দেখবেন তাজউদ্দিন আহমেদের বিভিন্ন বই, তার মেয়ের বই লেখা আছে, তারপরে এই যে 71-এর মূলধারা 71 যেটা একাধিক বই দেখবেন, মুজিব বাহিনী সবচেয়ে বিতর্কিত বাহিনী ছিল। অবাক করা কাণ্ড হলো এই মুজিব বাহিনী যেটা ছাত্রলীগ যুবলীগের বাহিনী, এরাই মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ যে গঠিত হয় সরকার শেখ মুজিবের, এই সরকারের মেইন হর্তাকর্তা তারাই হয়ে যায়। তার মানে তাজউদ্দিন আহমেদের যে চেতনা, যে মুক্তিযুদ্ধ ছিল ঐক্যবদ্ধ, যে সকল মানুষকে নিয়ে দেশ পরিচালনা করে, ওইটা ভেঙে খান খান হয়ে যায়। তার মানে দেশ চলে যায় সম্পূর্ণ এক শ্রেণীর মানুষের, তারাই বলে আর আমরাই মুক্তিযুদ্ধ করছি, আমরাই সবকিছু করছি। এবং ওখানে আরেকটা ছিল, কোনো বড় উল্লেখযোগ্য দল আর সেরকম ছিল না। তো এর ফলে যেটা হয় যে আমাদের যে স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের, যে একদম অনাচার মুক্ত একটা দেশ হবে, বৈষম্য মুক্ত, কিন্তু শুরুতে আমরা বৈষম্যের ভিতরে ঢুকে যাই। এবং এখানে একটা বিরোধী দল কিন্তু তখন হয়েছিল, সেটা হলো জাসদ। তারা সমাজতান্ত্রিক সরকার করার চেষ্টা করছিল। কিন্তু খেয়াল করা যাক এই সরকারকে কিভাবে দমন করা হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ তো বটেই, এর সাথে 24-এর আন্দোলনের বড় মিল আছে। যে তারা যখন আন্দোলন করছিল, এই আন্দোলনকে নির্মমভাবে দমন করে 72 থেকে 75-এর মধ্যে শেখ মুজিবুর রহমানের সরকার প্রায় 40,000, এটা মিনিমাম প্রায় 40,000 জাসদ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। খেয়াল করা যাক কোনো আলোচনার সাথে তাদের বসে নাই, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। খেয়াল করেন 2024-এও এই কাহিনী। ছাত্র যারা জনতা তারা কিন্তু সরাসরি বলেছিল যে কি আমরা কোটা সংস্কার চাই এরকম, কিন্তু তাদের সাথে কোনো আলোচনা না, ডাইরেক্ট গুলি করে বসে। তার মানে বোঝাচ্ছি যে শেখ মুজিবুর রহমান যে কাজটা করেছিল, ঠিক এই সরকার তার মেয়ে শেখ হাসিনা, তার মানে ওই যে রক্ত কথা বলে। তার মানে আমি বোঝাচ্ছি যে বাংলাদেশের যে বর্তমান সরকার তারা এমনি এমনি হুটহাট সিদ্ধান্ত, যদি বলি জেনেটিক্যালিও শেখ হাসিনার এই সিদ্ধান্ত আর শেখ মুজিবের যে 72 থেকে 74-এর সিদ্ধান্তের সাথে মিল আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি দেখি যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য যে কি এই যে মুক্তিযুদ্ধকে তাদের দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ শুধু আওয়ামী লীগই মুক্তিযুদ্ধ করেছে বা মুক্তিযুদ্ধকে সর্বাত্মক সবার যে অবদান সেটা স্বীকার না করে তারা চিন্তা করে যে শুধু আমরাই মুক্তিযুদ্ধ করেছি, বা এই টাইপের একটা টেন্ডেন্সি তাদের দেখা যায়। এটাই কি তাদের ক্ষমতায় থাকার মেকানিজম? হ্যাঁ, খেয়াল করা যাক যে এইখানে আমরা যদি মুক্তিযোদ্ধার লিস্টও দেখি, যে আমাদের মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল এটা অনেক বিতর্ক আছে। আসলে এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে 24-এর যে মুক্তিযুদ্ধেরও একটা বড় যে আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা যাদেরকে আমরা সম্মান করতে চাই, তারা রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা তারা এনেছে, এদেরকে আমরা অবশ্যই সম্মান করব, তারা আমাদের বড় পার্ট। কিন্তু খেয়াল করা যাক আমাদের মুক্তিযোদ্ধা যদি লিস্টের দিকে আমরা তাকাই, 2006 সাল পর্যন্ত আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1,20,000-এর মতো এরকম। কিন্তু এই আজকে 2024 সালে 2009 সালের পর থেকে এটা বৃদ্ধি পাইতে পাইতে 2,35,000-এ গিয়ে ঠেকেছে। তাহলে এখন কথা হলো, আমার প্রশ্ন হলো মুক্তিযুদ্ধ কি 2009 থেকে 2024 হয়েছে না 1971 সালে হয়েছে? তার মানে হলো এই মুক্তিযোদ্ধার লিস্ট এত বাড়লো এখানে কিভাবে? খেয়াল করা যাচ্ছে যে যারা আওয়ামী লীগ করে, নেতা কর্মী, আওয়ামী লীগের মন্ত্রী এমপি থেকে শুরু করে ওয়ার্ডের কাউন্সিলর পর্যন্ত সবাই মুক্তিযোদ্ধা সেজে গেছে। তার মানে এটা তো আমাদের মুক্তিযোদ্ধার চেতনা অবমাননা। মুক্তিযোদ্ধাকে ফায়দা নেওয়ার জন্য মুক্তিযোদ্ধা হয় না। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের আমরা সম্মান করব, একই সাথে আমাদের রাষ্ট্র হবে বৈষম্য মুক্ত। তো এখানে আমার প্রশ্নটা ছিল যে 75-এ শেখ মুজিবুর রহমানের খেয়াল করা যাক যে তখন কিন্তু ভয়ানক দুর্ভিক্ষ হয়ে যায় 74-এ আমরা জানি। এবং সবচেয়ে ভয়ানক তথ্য হলো 4 থেকে প্রায় 5 লক্ষ মানুষ মারা গিয়েছিল, এবং তার মধ্যে অনেক মুক্তিযোদ্ধা মারা গিয়েছিল না খেতে পেরে। তাহলে আমরা কি এর জন্য লড়াই করেছিল বাংলাদেশের মানুষেরা? এবং বাংলাদেশের ইতিহাসে মাথায় রাখবেন একমাত্র দুর্ভিক্ষের ঘটনা কিন্তু ওটাই। আর সেই দুর্ভিক্ষের ঘটনা তাহলে কে ঘটাইছে? সেই সরকার, যে সরকার মূলত বলতেছিল তারাই নাকি মুক্তিযুদ্ধ করছে। তার মানে বোঝাচ্ছি যে তারা আসলে মুক্তিযোদ্ধাকে ঠিক মতো ধারণ করতে না পারার কারণে সর্বমত নির্বিশেষে সবাইকে নিয়ে সরকার গঠন না করে তোষামতকারী। এখানে আমি শেখ মুজিবুর রহমান একটা বিশেষ গুণাবলীর কথা বলে রাখবো, যে তিনি রাজনীতিবিদ ছিলেন অনেক বড়, এবং যার তার সাথে মিশতে পারতেন এবং মানে খুব দ্রুত সম্পর্ক বিল্ড আপ করতেন। কিন্তু একটা বড়
দোষ ছিল যখন একজন প্রশাসক হয়ে যান, তিনি রাষ্ট্রপ্রধান, ওই গুণ তিনি ছাড়তে পারেন নাই। মানে যার তার সাথে এই তুফাইল আহমেদ সহ সবাই তুই তুকারি হ্যান ত্যান। তার ঘটনা তুফাইল এসে বললো লিডার ওই জায়গায় এই কাজটা করতে হবে, হ্যাঁ করে ফেলো। তারপর ঘটনা হলো যে টাকা মারিয়ে নিয়ে চলে গেল, এবং তার কথার মধ্যে স্পষ্ট আছে, সে কিন্তু বলেছিল যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তার মানে হলো একজন প্রশাসক হিসাবে বড় ধরনের ব্যর্থতার পরিচয় দেওয়ার কারণে দুর্ভিক্ষ ঘটে যায় বাংলাদেশে, 4 থেকে 4.5 লক্ষ মানুষ মারা যায়। সেটা আপনি বিভিন্ন পত্রিকা ইত্তেফাক দেখবেন, আঞ্জুমান মফিদুল ইসলাম ঢাকা রাস্তায় প্রত্যেকদিন মিনিমাম 100টা করে তারা বেয়ারিশ লাশ তারা দাফন করতো, সেটা আছে। এরপরে আবার আসা যাক, এর ফলে তার মানে রাষ্ট্র যখন পুরোপুরি অন্ধ করে, তারা জনগণের সাথে সংশোধনমূলক কোনো চিন্তা বা জনগণের সাথে আসো মুখোমুখি আলোচনা করে, যেটা কি করে গণতন্ত্রের পথে বা রাষ্ট্রকে কি করে সর্বাত্মকভাবে একত্রিত করা যায়, তা না করে গণতন্ত্রকে বন্ধ করে বাংলাদেশের 72-এর যে মানে 71-এর যে চেতনা ছিল এবং সেটার যে আমাদের সংবিধান যে 72-এ হয়, সেটাকে পুরোপুরি ভণ্ডল করে গণতন্ত্রকে কবর দিয়ে 75-এর 25 জানুয়ারি 4 মিনিটের মধ্যে বাকশাল কায়েম করা হয়। এই বাকশাল পুরোপুরি দেশকে অন্ধকারে ঠেলে দেয়। এর ফলে আর কোনো গণতন্ত্র না, কিচ্ছু নাই। তার মানে যখন রাষ্ট্র অন্ধকার হয়ে যায়, সমস্ত সিস্টেম বন্ধ হয়ে যায়, তখনই পিছন দরজা যে কিছু ঘটে, যেটা হয়েছিল 15 আগস্ট হত্যাকাণ্ড। কিন্তু খেয়াল করা যাক, 15 আগস্টে হত্যাকাণ্ডের সময় ওই ইমেজ আর তার ছিল না শেখ মুজিবুর রহমানের। এবং এটা একটা বিখ্যাত অ্যান্থনি মাসকানাসের কথা আছে, 75-এর 15 আগস্টের হত্যাকাণ্ডের সময় তিনি আর বঙ্গবন্ধু ছিলেন না, ঠিক আছে। তার মানে এই বঙ্গবন্ধু ইমেজ তিনি 71-এ পেয়েছিলেন, কিন্তু 75 অলরেডি সেটা খেয়ে ফেলেছিলেন, সেটা নাই। এবং তার প্রমাণ আপনি পাবেন, তখন কিন্তু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে সেরকম কোনো বড় দল নাই, ঠিক আছে। কিন্তু তারপরে আওয়ামী লীগ এই 15 আগস্টের পরে আওয়ামী লীগের কোথাও কোনো বিক্ষোভ কিচ্ছু হয় নাই। তার কারণ কি, তারা মনে করছে জনগণ তো, আমরা যদি এখন রাস্তায় নামে, যেরকম এখন আপনি পাচ্ছেন 24 সালে আওয়ামী লীগের মতো এত বড় প্রভাবশালী দল এতদিন ছিল, কিন্তু আজকে কই রাস্তায় নেই কেন? কারণ তারা জানে তারা জনশত্রুতে পরিণত হয়েছে। ঠিক একই কথা 75-এর 15 আগস্টে হয়েছিল। তার মানে কিন্তু ইতিহাসের এই পার্টটা পুরোপুরি আমাদেরকে মানে মুছে রেখে দেওয়া হয়েছে। সরাসরি দেখানো হয় 71-এ, মানে ঘটনা ইতিহাসটা কিরকম দেখেন, যে একজন লোক পুরো মুক্তিযুদ্ধ এনে দিল, পুরো বাংলাদেশকে এনে দিল, তারপরে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। তার মানে মাঝখানে মনে ইতিহাসে কিছু ঘটেনি। তার মানে আমরা বোঝাচ্ছি যে ইতিহাসের যে পার্ট, তার মানে আমরা বলছি না 15 আগস্ট হত্যাকাণ্ড আমরা সমর্থন করি, কিন্তু আমরা বোঝাচ্ছি এই 15 আগস্ট যেটা হত্যাকাণ্ড অনেকগুলো ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে হয়েছে। আর আমরা যেরকম এই যে শেখ হাসিনাকে খেয়াল করলাম, দেখা যাক শেখ হাসিনা তো একসময় জনপ্রিয় রাজনীতি ছিল, 2008 পর্যন্ত ছিল, কিন্তু এরপরে যে যখন স্বৈরশাসন করতে করতে আজকে কিন্তু তার কবর রচিত হয়ে গেছে। মানে বোঝাচ্ছি ইতিহাসে স্বৈরশাসন হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে পালিয়ে যাওয়ার ঘটনাগুলো কিন্তু খুবই কম, এবং তার এই যে আমরা দেখলাম যে পালিয়ে যেতে হয়েছে বা এই টাইপের একটা কিন্তু নিউজ আপনারা দেখবেন, ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যুতে অ্যানালিসিস আসছে যে যারা পালিয়ে গেছে, যে সমস্ত দেশের শাসকেরা, তার মানে হলো তারা কখনোই আর রাজনীতিতে ফিরে আসতে পারেনি, ব্যাক করতে পারেনি, কারণ মানুষের হৃদয় থেকে তারা মুছে গেছে। তো এটাই হলো গণ আন্দোলনে আমাদের কথা, যে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছি এইখানে কোনো সুবিধা নেওয়ার জন্য হয়নি। এই আন্দোলনের মেইন লক্ষ্য একটাই, যে আমরা ওই যে 71-এর যে স্বপ্নটা ছিল, ওই স্বপ্ন এখনো আমাদের আছে, যে বৈষম্যমূলকভাবে রাষ্ট্র করা, কোনো ধর্মমত কোনো কিছু না, সবাই ন্যায় বিচার পাবে, যেটা আমাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে, আমরা একটাই পরিচয়, বাংলাদেশি পরিচয়, ঠিক আছে। এখানে 71-এ যে আমাদের স্বপ্ন চিন্তায় হয়ে একদল তারা নিজেদের ক্রেডিট নিয়ে পুরো মুক্তিযুদ্ধকে মানে স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছিল। এই ধূলিসাৎ আমরা আশা করি ছাত্র জনতার যে সরকার, ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লব ইনশাআল্লাহ সেটা হবে না। প্রকৃত অর্থেই বাংলাদেশ তার যে স্বপ্ন পূরণ, যেটা 71-এ জন্ম নিয়েছিল, আবার 24-এ সে রিবিল্ড হলো, রিবর্ন হলো, এইটা ইনশাআল্লাহ আমাদের আমাদের স্বপ্ন, এটা এখন বাস্তবায়নের সময় এসেছে এবং আশা করি সেটা বাস্তবায়ন হবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের আলোচনা শোনার জন্য ধন্যবাদ।